হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের 2024 এক্সাম 15ই সেপ্টেম্বর 2024 কিন্তু কন্ডাক্ট হয়েছে। সেই প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা করব, অর্থাৎ 100টি প্রশ্নের সম্ভাব্য উত্তর কিন্তু আজকে আমরা করার চেষ্টা করব। এরপরে পিএসসির তরফ থেকে যে অ্যান্সার কি বেরোবে সেটা দেখে তোমরা পরে এই অ্যান্সারের সাথে মিলিয়ে নিতে পারো। যেখানে তোমাদের টোটাল কোশ্চেন জেনারেল স্টাডিজ থেকে 75খানা কোশ্চেন ছিল, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান কিন্তু ছিল 2 করে, অর্থাৎ তোমাদের 150 ছিল জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেন, এবং অ্যারিথমেটিক 25টা কোশ্চেন ছিল এর সঙ্গে 2, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের মান ছিল 2, অর্থাৎ তোমাদের অ্যারিথমেটিক থেকে 50টা কোশ্চেন ছিল। তোমাদের টোটাল মার্কস ছিল 200 নম্বরে। সেই 200 নম্বরের অর্থাৎ 100টি প্রশ্নের সম্ভাব্য উত্তর করার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যারা মিসলেনিয়াস পরীক্ষাটি দিয়েছো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে এবং তোমাদের 200-র মধ্যে কত নাম্বার উঠছে। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের প্রথমে জেনারেল স্টাডিজ থেকে যে কোশ্চেনগুলো হয়েছে সেইগুলো তোমাদের কমপ্লিট করে দেবো, তারপর তোমাদের অ্যারিথমেটিক থেকে যেগুলো আসছে সেইগুলো কমপ্লিট করে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের প্রথম যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয় কি? বলা হয় না এন্টামোলজি হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পরিগণনামূলক কর্মকাণ্ড অর্থাৎ কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? তোমাদের এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ বাইনারি সিস্টেম। এটা কারণ আমরা প্রোগ্রামিং এ বা পরিগণনামূলক কর্মকাণ্ড অর্থাৎ কম্পিউটিং এ আমরা বাইনারি সিস্টেম ধরে এগোই, তাই এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। 3 নম্বরের কোশ্চেনটা বলছে বিমানবন্দরহীন বিহীন দেশ কোনটি? তোমাদের অপশন দেওয়া ছিল মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা। এই সবকটি দেশই হলো বিমানবন্দর বিহীন দেশ, অর্থাৎ তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি। এর পরের কোশ্চেন দেখো কি বলছে, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ অ্যামাজন এবং মাইক্রোসফটের হেডকোয়ার্টার কোথায়? অপশন কি কি দিয়েছিল? তোমাদের নিউ ইয়র্ক দিয়েছিল, সিয়াটেল দিয়েছিল, লস অ্যাঞ্জেলেস, শিকাগো দিয়েছিল। তো অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর হচ্ছে অপশন বি, সিয়াটেল হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এবার 6 নম্বর তোমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে বেঙ্গল গেজেট, খুবই কমন একটি কোশ্চেন। 7 নম্বর তোমাদের যে কোশ্চেনটা দিয়েছিল সেটা হচ্ছে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি কার? এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জে রুশো। তোমরা কি অ্যান্সার করে এসেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, কিন্তু এই 7 কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে জে রুশো। এরপরে কোশ্চেনটা অর্থাৎ 8 নম্বরের কোশ্চেনটা হচ্ছে ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? এটা খুবই কমন একটি কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস এক্সামে তোমাদের কিন্তু প্রায় আসে। আশা করবো তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার সঠিক করে এসছো। তো এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কোনটা? এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে শ্রী রাজা গোপালাচারী। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার, কোনো ভুল হওয়ার চান্সই নেই এই ধরনের কোশ্চেনের। 9 নম্বরের যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? আশা করবো এই কোশ্চেনটা তোমরা সবাই পড়তে পেরেছো। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে মনোজ কুমার শর্মা। আর এই 12 ফেল সিনেমাটি যেটা বেরিয়েছিল এইটা থেকে কিন্তু আরেকটি কোশ্চেন হতে পারে, কোন অ্যাওয়ার্ড জিতেছিল সেই অ্যাওয়ার্ড রিলেটেড কোশ্চেনও কিন্তু এখান থেকে হতে পারে। আর একটা কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে এই মনোজ কুমার শর্মাতে কোন অভিনেতা অভিনয় করেছিল? তিনি ছিলেন বিক্রান্ত মেসি। এবার 10 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটাতে বলা হয়েছে কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? তোমাদের অপশন যেগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক। এইটার রাইট অ্যান্সার হচ্ছে ইউনিয়ন ব্যাংক, অর্থাৎ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন সি তোমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার। আর এখানে যদি বলা থাকতো প্রথম এটিএম ভারতে কোন ব্যাংক চালু করে, সেটা হচ্ছে তোমাদের এইচএসবিসি ব্যাংক। এটাও তোমরা জেনে রেখে দিও। এরপরে হচ্ছে খুবই সহজ একটি কোশ্চেন, সেটা হচ্ছে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অবশ্যই অপশন সি নাইট্রোজেন। কত পার্সেন্ট? না নিয়ার অ্যাবাউট 78%। তারপর কি আছে? তারপর অক্সিজেন আছে, তারপর কার্বন ডাই অক্সাইড আছে, অর্থাৎ এখানে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার এই কোশ্চেনটা যেটা 12তে এসছে সেটা হচ্ছে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান
এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে মেরি কুরি। বাকি যেগুলো আছে তোমরা তাকাবেই না, কারণ মেরি কুরি হচ্ছে প্রথম একজন মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান। এবং যেহেতু এখানে বলেছে তিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায়, যেটা হচ্ছে তোমাদের একটা ফিজিক্স আর একটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, অর্থাৎ বিজ্ঞানের এই দুটো ভিন্ন শাখাতে তিনি রিসার্চ করেছিলেন এবং এই দুটো ভিন্ন শাখার উপরই তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ 12C হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এবার আরো একটি সহজ কোশ্চেন যেটা বলে দিয়েছে, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত? আমরা কি জানি কংসাবতী এবং তেলেগাই নদীর মিলিত প্রবাহ হলো তোমাদের হলদি নদী, আর হলদিয়া বন্দর তোমাদের যে দুটি নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে হলদি নদী এবং হুগলি নদী। তো বোঝা গেল অপশন এ হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। 14 যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার অপশন বি, নর্মদা নদী। এইখান থেকে নর্মদা রিলেটেড কিছু কোশ্চেন তো কমন থাকেই, তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্টার্ন ফলোস লংগেস্ট রিভার কোনটি না, সেটা হচ্ছে নর্মদা রিভার। আর এর উৎপত্তিস্থল কি ছিল? আর এর নর্মদা নদীর উৎপত্তিস্থল হচ্ছে অমরকন্টক। এটাও তোমরা কিন্তু মনে রেখে দেবে। 17 কোশ্চেনটা তো খুবই সহজ কোশ্চেন ছিল, বাতাসের গতি পরিমাপক যন্ত্র কি না, অ্যানিমোমিটার। তোমরা এই যেগুলো আছে সেগুলো একবার দেখে নেবে, ব্যারোমিটার, ম্যানোমিটার, থার্মোমিটার, এইগুলো সাহায্যে আমরা কি মেজার করি তোমরা একবার এই তিনটে দেখে নিও। 19 কোশ্চেনটা কি বলে দিয়েছে, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মার্টিন লুথার কিং জুনিয়র। 20 কোশ্চেনটা কি ছিল না, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে পিভি নরসিংহ রাও। 21 কোশ্চেন হচ্ছে আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? সঠিক অ্যান্সার হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট। এবারে একটা জিনিস তোমরা ফলো করো, এবারে কিন্তু এই উক্তি রিলেটেড কিন্তু অনেকগুলো কোশ্চেন এসছে। আবার একটা সহজ কোশ্চেন, সেটা হচ্ছে ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কি? টিন, অর্থাৎ তামা আর টিনের মিশ্রিত ফলই হচ্ছে ব্রোঞ্জ। 2023 কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক কে? এই কোশ্চেনটা এইভাবে তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে ময়জফলা আকার ম্যা, এরপর যে হচ্ছে এইটা, অর্থাৎ তোমরা এমা যদি মনে রাখো ম্যা, অর্থাৎ ফর অ্যানোফিলিস, তাহলে অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তোমাদের এই ম্যালেরিয়া রোগের মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে থাকবে, তোমরা যে উচ্চারণটা ভালো করে করো, ম্যালেরিয়া ম্যা অর্থাৎ ফর অ্যানোফিলিস মুসা। অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এবার 26 কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? অবশ্যই সঠিক অ্যান্সার হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। আরো একটা সহজ কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? শ্রীরামপুর। চোখ বুঝে অ্যান্সার হবে। 28 কোশ্চেনটা বলছে কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মজুদদারি নিষিদ্ধ করেন? এইখানে কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু কনফিউশন আছে, কিন্তু এখানে সঠিক অ্যান্সার কি হওয়া উচিত, যেহেতু এই রেশন ব্যবস্থা বা মজুদদারি এই নিষিদ্ধ ব্যবস্থাগুলো এইগুলো খলজি বংশ থেকে এসেছিল, তাই আমার মতে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার হতে পারে। এবার পিএসসি যে অ্যান্সার কি দেবে তখন বোঝা যাবে এই 28 কোশ্চেনটার অ্যান্সার ওরা কি দিয়েছে, কিন্তু এই 28 কোশ্চেনটার অ্যান্সার কিন্তু অপশন সি হওয়াই উচিত। 29 কোশ্চেনটা কি বলছে, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? অপশন কি দেওয়া আছে, ডিভি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ, জাকির হোসেন, নীলম সঞ্জীব রেড্ডি। এবার কি বলছে, প্রথম মৃত্যু এবং পদে থাকাকালীন, সেক্ষেত্রে অপশন সি জাকির হোসেন তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে 29 অ্যান্সার হচ্ছে অপশন সি। 31 কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনের অধিবেশনে সভাপতিত্ব করেনি? তাহলে আমাদের কি জানতে হবে, প্রথম কে করেছিল সেটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, সেকেন্ড কে করেছে সেটা হচ্ছে দাদাভাই নৌরোজি, পরপর দুবার হয়েছিল তোমার সুভাষচন্দ্র বোস, একটা হচ্ছে 1938 এবং 1939 হরিপুরা এবং ত্রিপুরী কংগ্রেসের সভাপতিত্ব করেছিল সুভাষচন্দ্র বসু। তাহলে কে করেনি না বাল গঙ্গাধর তিলক। অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। 32 কোশ্চেনটা কি আছে, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? এটা সঠিক অ্যান্সার হচ্ছে দ্য মেটাফর পিস। তোমরা কি অ্যান্সার করে এসেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। 33 কোশ্চেন হচ্ছে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ছিলেন? সেটা হচ্ছে জাপানের পর্বতারোহী জুনকো তাবেই, যিনি প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছিলেন। এবার এখানেই যদি বলা হতো ভারতের প্রথম মহিলা পর্বতারোহী কে ছিলেন যিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে অবতরণ করেছিলেন, তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল। কিন্তু 33 অপশনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি জুনকো তাবেই। তিনি কিন্তু জাপানের একজন পর্বতারোহী ছিলেন, আর ইনি হলেন ভারতের, আর জুনকো তাবেই হলেন জাপানের। আরো একটি সহজ কোশ্চেন, সেটা হচ্ছে নুনের রাসায়নিক
সংকেত বা সূত্র কি, সেটা হচ্ছে NaCl। এরপরে কোশ্চেন হচ্ছে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি কি নামে পরিচিত? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, টাইফন। বহু কমন একটি কোশ্চেন কিন্তু এটা, আর বহুবার কিন্তু বিভিন্ন এক্সামেও কিন্তু এসছে। 36 এর কোশ্চেন হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তোমাদের অপশন কি দিয়েছিল? তিহরি বাঁধ, ভাগলা নাগাল বাঁধ, হীরাকুদ বাঁধ, সর্দার সরোবর বাঁধ। এবার সর্বোচ্চ বাঁধ বলে সেটা হচ্ছে তেহরি বাঁধ, আর এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর উপর ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। আর ওড়িশা রাজ্যে মহানদীতে হচ্ছে সবচেয়ে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। তাহলে সর্বোচ্চ বাঁধ হচ্ছে তিহরি বাঁধ, আর দীর্ঘতম বাঁধ হচ্ছে উড়িষ্যাতে মহানদীতে হীরাকুদ বাঁধ। আরো একটি সহজ কোশ্চেন, সেটা হচ্ছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? অবশ্যই অপশন সি, বৃক্ক অর্থাৎ কিডনি। আরো একটি সহজ কোশ্চেন, সেটা 38 লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর। এইভাবে বলতে পারো ভারতের মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত বা কি নাম, সেক্ষেত্রে লোকটাক হ্রদ, মণিপুর। 39 হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অপশন সি, অস্ট্রেলিয়া। অনেকে আবার অস্ট্রেলিয়া কোরিয়া আসে, কিন্তু অপশন সি তোমার রাইট অ্যান্সার। এবার হচ্ছে 41 কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন? এটার অ্যান্সার হচ্ছে অ্যামেলিয়া ইয়ারহার্ট। তোমরা কি অ্যান্সার করে এসছো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এবার এই কোশ্চেনটা যেটা বলেছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? কোশ্চেনটা কি বলছে না, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো কি ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, না বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, না সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, না ভারতের নবতম সাম্প্রতিক ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র? এইটা হচ্ছে মানে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। যখনই বলে দেবে নাগার্জুন সাগর শ্রীসাইলাম হলো, এই নাগার্জুন সাগর শ্রীসাইলাম যত বড় নাম আর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবেও সে বড়। এইভাবে মনে রাখলে তোমরা কিন্তু করতে পারবে। নাগার্জুন সাগর শ্রীসাইলাম বড় একটা নাম, আর বড় নাম মানেই হচ্ছে বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তাহলে অপশন বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। 43 এর কোশ্চেনটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন কি? যেহেতু এটা ধর্মচক্র প্রবর্তন বলেছে, সেক্ষেত্রে এটা কি হতে পারে? অপশন এ কি বলেছে? বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হলো নির্মাণ লাভ, না অবশ্যই হবে না এটা। অপশন এ কাটা। তিরোধান তো হবেই না, তিরোধান বলে গৌতম বুদ্ধের কিছু হয়নি, সে মহাপরিনির্মাণ যদি বলতো সেক্ষেত্রে একটা অপশনটা নেওয়া যেত, কিন্তু তিরোধান যেহেতু বলেছে সেটা তো হবেই না। এরবার বলছে নির্মাণ লাভের পর সারনাথের গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, অবশ্যই অপশন সি, কারণ অপশন ডি তো হবেই না। তাহলে 43 এর অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। 44 এর কোশ্চেন হচ্ছে ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ বিচারপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে ইম্পে অর্থাৎ স্যার এলিজা ইম্পে। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। 45 এর কোশ্চেন হচ্ছে কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? সেটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্লাস্টিডস। এইটা প্রাণী কোষে পাওয়া যায় না, এটা শুধুমাত্র কিন্তু উদ্ভিদ কোষেই পাওয়া যায়। 46 এ কি বলছে না, মধ্যযুগের চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন। এটা আর সঠিক অ্যান্সার মহাভারত। তোমরা একবার কমেন্টে বলবে তোমরা কি অ্যান্সার করেছিল, কিন্তু এটা গুগলেও দেওয়া আছে মহাভারত। তো তোমরা কি অ্যান্সার করেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলবো। অর্থাৎ 46 এরটা কিন্তু অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। 47 এরটা হচ্ছে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, জওহরলাল নেহেরু। 48 এটা হচ্ছে রান অফ কচ্ছের ভারতের কোন প্রদেশ? অবশ্যই গুজরাট। রাইট অ্যান্সার অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। 49 একটা কোশ্চেন কি কোশ্চেন আছে দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না বলে দিয়েছে? যদি ছিলেন তাহলে পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, এই তিনজনাই সদস্য ছিলেন, কিন্তু স্যার সাইমন কিন্তু সদস্য ছিলেন না। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। 53 কি বলছে, নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি ধাতু নয়? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, সালফার। 54টা এই কোশ্চেনটাতে কি বলছে, কার রাজ্যসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন। অবশ্যই অপশন এ, আকবর। 55 কোশ্চেন, আজিবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাটাকে, এটা WBP তে এসেছিল। এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে গোশালা মখলি পুত্ত। এটা তোমরা এইভাবে মনে রাখবে, আজিবিক গোশাল, এইভাবে মনে রাখলেও কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। 56 এর কোশ্চেন হচ্ছে রামচরিত কে রচনা করেছিলেন? এইটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নদী। আর যদি বলো তো রামচরিত মানুষ কে রচনা করেছেন, সেক্ষেত্রে অ্যান্সার হতো তুলসী দাস। তাহলে 56 এর সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি রাইট অ্যান্সার। 59 এর কোশ্চেন হচ্ছে কোনটি মূল সবজি
এটা সঠিক অ্যান্সার হচ্ছে গাজর, এখানে কিন্তু ভিটামিন এ থাকে। তাহলে 59 এর সঠিক অ্যান্সার অপশন ডি গাজর। 61 এর কোশ্চেন হচ্ছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ, অবশ্যই অপশন ডি 2020 কোভিড। 62 এর কোশ্চেন হচ্ছে ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ভি গার্ডেন চাইল্ড। তাহলে অপশন সি তোমাদের এই 62 এর রাইট অ্যান্সার। 65 এর কোশ্চেন হচ্ছে মানসবদারি প্রথার প্রবর্তক কে? সঠিক অ্যান্সার অপশন বি আকবর। 66 এর কোশ্চেন হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? অবশ্যই অপশন এ আনাইমুদি। 67 হচ্ছে এদের মধ্যে কোন রাজা সকল উত্তরা পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? এটা সঠিক অ্যান্সার অপশন বি হর্ষবর্ধন। এরপর হচ্ছে 68 ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এইটা সঠিক অ্যান্সার হচ্ছে সুচেতা কৃপালিনী, যিনি ভারতের প্রথম মুখ্যমন্ত্রী। কোথা থেকে হয়েছিলেন? না ইউপি থেকে হয়েছিলেন। আর অপশন বি যেটা বলেছে পদ্মজা নাইডু, ইনি হচ্ছে প্রথম রাজ্যপাল যিনি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম রাজ্যপাল হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 70টা একটা ভালো একটা কোশ্চেন দিয়েছে, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? এই অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে বলবে তোমরা কি অ্যান্সার করে এসেছিল, কিন্তু এটা যতদূর মনে হচ্ছে যেটা অ্যান্সার হওয়ার কথা সেটা হচ্ছে অপশন সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। এইটাই সঠিক অ্যান্সার করা হওয়া উচিত। এরপর অ্যান্সার কি আসলে তখন বুঝতে পারবো ওরা কি অ্যান্সার কিতে অ্যান্সার দিয়েছে, কিন্তু তোমরা কমেন্ট করতে পারো তোমরা এটা কি অ্যান্সার করে এসছো। 71 হচ্ছে ট্রি অফ লিবার্টি কে মহীশূর? অবশ্যই টিপু সুলতান হচ্ছে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? অপশন সি টিপু সুলতান তোমাদের রাইট অ্যান্সার। 72 হচ্ছে ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি? অপশন এ পরমবীর চক্র। এইটা তোমার 1950 তে কিন্তু প্রবর্তন করা হয়েছিল। 73 হচ্ছে ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন যেটা হয় সেটা হচ্ছে 1942 সালে, যেটা আগস্ট আন্দোলন নামে পরিচিত। 74 হচ্ছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? অপশন বি টাইফয়েড। 75 এর কোশ্চেন হচ্ছে ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? এটা খুবই একটি কমন কোশ্চেন, যেটা WBPSC তে তোমাদের যে ICDS পরীক্ষা হয়েছিল সেখানকারই এটি কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন এ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ করো। অর্থাৎ ভারতীয় বায়ুসেনার আদর্শ কিনা? অপশন এ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। 76 এর কোশ্চেন হচ্ছে ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। 76 এর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটিকে চিহ্নিত করুন। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি গোমুখ। গোমুখ হচ্ছে এইগুলোর মধ্যে থেকে আলাদা। 79 হচ্ছে রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয়। অপশন সি দাবা খেলোয়াড়। তাহলে রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত দাবা খেলোয়াড়। অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। 80 কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এইটার সঠিক অ্যান্সার হচ্ছে নন্দলাল বসু আর্ট ঘরানার অন্তর্ভুক্ত, অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট ঘরানার অন্তর্ভুক্ত, সুনয়নী দেবীও আর্ট ঘরানার অন্তর্ভুক্ত। অপশন বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে 80 কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে রাজা রবি বর্মা। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। 81 এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো? অপশন এ অ্যারেডিসল হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন এ। 82 এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে সবে মুনিসে পজা মামা এই উক্তিটি কার? এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি সম্রাট অশোক। 83 হচ্ছে কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? অপশন বি JK রাউলিং। 84 এর কোশ্চেন হচ্ছে কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন বি ICICI ব্যাংক। 86 এর কোশ্চেন হচ্ছে মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। দেখো সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটা হবে না, কারণ বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে তোমাদের 7 এপ্রিল, যেদিনকে হু প্রতিষ্ঠা হয়েছিল। আর এই 7 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। এবার অপশন সি 5ই জুন হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস হবে না, 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। তাহলে অপশন সি কাটা গেল, অপশন এ কাটা গেল। এবার বলছে 11ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, এটা 11 তারিখ না 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। তাহলে অপশন ডিও কাটা গেল। 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। 86 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। এবার 87 এর কোশ্চেনটা দেখো দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? অবশ্যই অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি কি আছে না ভারত আছে বাংলাদেশ আছে। আরো একটি সহজ কোশ্চেন, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? অপশন ডি জামশেদপুর। 90 এর কোশ্চেন হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? অবশ্যই অপশন এ লর্ড ক্যানিং। 92 এর কোশ্চেনটা কি বলেছে দেখো নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? অবশ্যই অপশন বি স্কন্দগুপ্ত। 95 এর কোশ্চেন হচ্ছে নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বিজলি আবিষ্কার করেছিলেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে এসি।
অল্টারনেট কারেন্ট। আর একটি সহজ কোশ্চেন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? এটা সঠিক অ্যান্সার বিক্রম সারাভাই। 99 এর কোশ্চেন হচ্ছে, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? অপশন ডি রাহুল সাংকৃত্যায়ন হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। সর্বশেষ তোমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? এইটা সঠিক অ্যান্সার হচ্ছে কুমির। তোমরা কমেন্ট করে বলবে তোমরা এই জিএস থেকে কতগুলি অ্যান্সার করলে, বা যেগুলো তোমাদের কমেন্ট করতে বললাম সেই কনফিউজিং কোশ্চেনগুলোর তোমরা কি অ্যান্সার করে এসছো সেগুলোও তোমরা কমেন্ট করবে। এবার আমি তোমাদের যে অ্যারিথমেটিক পার্টটা আছে অর্থাৎ ম্যাথমেটিক্সের যে পার্টগুলো আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তোমাদের ম্যাথের প্রথম কোশ্চেন, এটা ম্যাথে দিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রিজনিং এর কোশ্চেন। কি বলেছে দেখো, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে? তো কিভাবে করব না, যেহেতু 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার, এইভাবে আমরা বার করবো, সেটা 2025 সালে তোমাদের 12ই জানুয়ারি আমাদের কি বার হবে, অর্থাৎ 2025-এর 12ই জানুয়ারি তোমাদের কি বার হবে। যেহেতু লিপিয়ার বছর হবে তাহলে কিন্তু তোমাদের 2 দিন কিন্তু এক্সট্রা যাবে। তারপর দেখো জানুয়ারি মাসে তোমাদের কিন্তু 31 মাস হয়, এর মধ্যে যদি 12 দিন হয়ে যায় তাহলে কিন্তু 19 দিন বাদ থাকবে। এবারে 19 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে সেখান থেকে কিন্তু 5 আমাদের এক্সট্রা পড়ে থাকবে। এরপর তোমাদের ফেব্রুয়ারি মাসে কোনো অড ডে নেই, মার্চ মাসে 3টে অড ডে, এরপর এপ্রিল মাসে 2টো অড ডে, এরপর মে মাসে আবারও 3টে অড ডে, এরপর জুন মাসে আমরা যেহেতু 7ই জুন পর্যন্ত যাব তাই আমাদের অড ডে কিন্তু 0 হয়ে যাবে। এবার আমরা কি করব, আমরা প্রথমে কি পেয়েছিলাম 2 দিন এক্সট্রা পেয়েছিলাম, এর সাথে এই যে বাকি এক্সট্রা গুলো আছে সেগুলো আমরা পরপর লিখতে থাকবো 5। এরপর আমরা কি করব, মানে যোগ করে করে 7 করে করে বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে 5 2 3 6 3, তাহলে তোমাদের কত পড়ে থাকবে 1 কিন্তু পড়ে থাকবে। তাহলে যেহেতু 12ই জানুয়ারি আমাদের শুক্রবার ছিল, 1 যোগ করে 7ই জুন আমাদের অপশন সি শনিবার হয়ে যাবে। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা খুবই সহজ একটি কোশ্চেন। তো কিভাবে করব আমরা, এর সূত্রটা কি ছিল, n ইন্টু n প্লাস 1/2। n মানে কত 100, এর সঙ্গে গুণ করলাম 101, তাকে 2 দিয়ে ভাগ করলাম, এখানে 50 আমাদের হয়ে যাবে। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5050। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 16-এ। এখানে বলেছে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে এবার তোমাদের কোনটি সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদের বলতে বলেছে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করব, তোমাদের প্রথম অপশনটাতে কি বলেছে, 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু আছে, অর্থাৎ 2 গুণ 3 সমান হচ্ছে 6। আবার এখানে 3টে ঝুড়িতে 2টি করে, অর্থাৎ এখানেও 6, অর্থাৎ 6টা 6টা 12টা। তোমাদের ঝুড়ির সংখ্যা কটা বলে দিয়েছে 5টা, তাহলে এখানে 2টো ঝুড়ি এখানে 3টে ঝুড়ি, সেক্ষেত্রে 2 প্লাস 3 সমান 5টা ঝুড়ি। সেক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা অনুযায়ী এটা কিন্তু সঠিক, তাহলে অপশন এ তোমাদের এখান থেকে সঠিক বলা যায়। এবার অপশন বি দেখো কি বলেছে, 3টি ঝুড়িতে 2টি করে, ঠিক আছে, 2টি ঝুড়িতে 1টি করে, আবার 1টি ঝুড়িতে 4টি লেবু আছে। তাহলে দেখো এখানে ঝুড়ির সংখ্যা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কত হচ্ছে না 3 যোগ 2 যোগ 1, তাহলে 6টা কিন্তু ঝুড়ি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই অপশনটা কাটা, কারণ এখানে ঝুড়ির সংখ্যা 5টা বলে দিয়েছে। অপশন সি দেখো 4টি ঝুড়িতে 2টি আর 1টি ঝুড়িতে 4টি, তাহলে 4 দুগুণে 8 যোগ 4, সেক্ষেত্রে 12টা লেবু, আর 4 যোগ মানে 4টি ঝুড়ি যোগ 1টি ঝুড়ি মানে হচ্ছে 5টা ঝুড়ি। সেক্ষেত্রে অপশন সিও কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। কিন্তু তোমাদের এখানে কোশ্চেনে প্রথমের দিকে বলেই দিয়েছিল যে তোমাদের অপশন যেটা বেস্ট হবে, যদি দুটো সেম অ্যান্সার হয় সেক্ষেত্রে বেস্ট যে অ্যান্সারটা হবে তোমরা বেস্ট অ্যান্সারটাকেই নেবে। সেক্ষেত্রে কিন্তু অপশন এটা কিন্তু মনে হচ্ছে বেস্ট অ্যান্সার, তোমরা বলবে তোমরা কোনটা করে এসছো। এখানে কিন্তু অপশন এ অপশন সি দুটোই রাইট অ্যান্সার। এবার পিএসসি যখন ওদের অ্যান্সার কি দেবে, অ্যান্সার কি ওরা কোনটা বেস্ট নিয়েছে সেটা তখন পরে বোঝা যাবে, কিন্তু এখন অপশন এটাই বেস্ট অপশন মনে হচ্ছে। 18 দাগের কোশ্চেনেতে কি বলেছে, ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? অপশন কি দিয়েছে 100 ডিগ্রি, 115 ডিগ্রি, 360 ডিগ্রি, 180 ডিগ্রি, অর্থাৎ কত ডিগ্রি কোণ হবে কিভাবে বার করবে তোমরা? এখানে আমাদের সূত্রটা হচ্ছে 11/2 ইন্টু মিনিটটা মাইনাস 30 ইন্টু ঘন্টা। এইটা তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে -187.5 ডিগ্রি। এবার আমরা যদি এটা 360 মাইনাস 187.5 ডিগ্রি করি, সেখান থেকে আমি অ্যান্সার যেটা পাচ্ছি সেটা হচ্ছে 172.5 ডিগ্রি, অর্থাৎ এই 172.5 ডিগ্রি তোমাদের কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার, সেটা কিন্তু এই সব অপশনের মধ্যে কিন্তু দেওয়া নেই। অ্যাপ্রক্সিমেট অ্যান্সার হিসেবে কিন্তু অপশন ডি 180 ডিগ্রি আমরা নেব। তাহলে 18 অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24 এ কি বলছে, মূলদ সংখ্যার মান কি হবে? এখানে ফার্স্ট
অপশন বলছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, অপশন বি বলছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, অপশন সি বলছে সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, অপশন ডি বলছে ওপরের কোনোটিই নয়। এর মধ্যে অপশন বি হবে না, কারণ কিছু কিছু মূলদ সংখ্যাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করতে পারি। এরপর অপশন সি তে বলেছে সর্বদা আবৃত দশমিক। এই সর্বদা যখনই বলেছে তখনই বোঝা যাচ্ছে এটা 100% বলতে চাইছে, 100% কেসে কিন্তু আমার এটা হয় না, তাহলে অপশন সিও আমাদের হবে না। আর ওপরের কোনোটিই নয়, অপশন ডিও হবে না, তাহলে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার, আবৃত দশমিকে প্রকাশযোগ্য। 25 দাগের কোশ্চেনটা দেখো কি বলে, শ্রেণীটি সম্পূর্ণ করুন, সম্পূর্ণ করুন করো। এখানে দেখো তিনটে নিয়ে কিন্তু একটা করে শ্রেণী তৈরি করে, যেখানে 5, 7, 8 আছে প্রথমে, তারপর 6, 8, 12 আছে, তারপর 7, 9 এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তোমাকে অ্যান্সার বসাতে হবে। তাহলে আমরা কি করে বার করব না, এখানে দেখো 5 থেকে 1 বাড়লো 6 হলো, 6 থেকে 1 বাড়লো 7 হলো, আবার দেখো 7 থেকে 1 বাড়লো 8 হলো, 8 থেকে 1 বাড়লো 9 হলো, তাই তো? কিন্তু তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে কি দেখলাম, 1 করে বাড়ছে। এবার কিন্তু লাস্টের গুলো থেকে দেখো কি হচ্ছে, 8 থেকে 4 বাড়লো, এখানে +4 লিখলাম, 4 বাড়লো কত হলো, 12 হলো, তাহলে এখান থেকেও 4 বাড়লে কত হবে না 16 হবে, তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। এবার হচ্ছে 30 দাগের কোশ্চেনটা কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন। অপশনে কি বলছে, দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, এরপর বলছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, তারপর বলছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, আর অপশন ডি বলছে কোনোটাই নয় উপরের। যদি আমি এখানে একটা এক্সাম্পল নিই, দেখো √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, আবার √7 আরেকটি অমূলদ সংখ্যা, এই দুটো আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কিন্তু একটি অমূলদ সংখ্যাই পাবো। এবার আমি যদি বলি 4 + √3 এটা একটা অমূলদ সংখ্যা, এরপর আমি যদি বলি 4 - √3, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি বেরোবে, একটা মূলদ সংখ্যা অর্থাৎ 8 বেরোবে, কারণ এখানে √3 কেটে যাবে। মানে দুটি অমূলদ সংখ্যার যোগফল কখনো মূলদ সংখ্যা কখনো অমূলদ সংখ্যা হয়, সবসময় যে অমূলদ সংখ্যা হবে সেটাও নয়, আবার সবসময় মূলদ সংখ্যা হবে সেটাও নয়, তাহলে অপশন এটাও ভুল হয়ে গেল, কারণ বলেছে দুটো অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা, কারণ আমরা এখানে একটি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এরপর বলছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, এটাও হবে না, কারণ মাঝে মধ্যে আমরা এখানে অমূলদ সংখ্যা পেতেই পারি। এবার বলছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয় বলে দিয়েছে, তাহলে মাঝে মাঝে আমাদের চেঞ্জও হতে পারে, মানে মাঝে মাঝে আমাদের মূলদ সংখ্যা হতে পারে, তাহলে অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। দেখো 40 যে কোশ্চেনটা আছে সেটাতে কি বলছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। তাহলে রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল, তাহলে আমরা লিখতে পারি রবি মধু সমান হচ্ছে 2:3। এরপর কি বলছে, গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করেছে, অর্থাৎ মধু বই কিনেছে, রবি কিন্তু কোনো বই কেনেনি, সেক্ষেত্রে রবির বই কিন্তু সমান আছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আর রবি মধু সমান 2:6। এবার আমরা কি দেখতে পাচ্ছি, রবিরটা সমান আছে, কারণ রবি কোনো বই কেনেনি, তাহলে রবির ক্ষেত্রে প্রথম আর শেষে একই সংখ্যক বই আছে, কিন্তু মধুর ক্ষেত্রে ডিফারেন্স কত থাকছে, প্রথম আর দ্বিতীয়ের ক্ষেত্রে 3 ডিফারেন্স থাকছে। এবার এই 3 এর ভ্যালুই হচ্ছে 6, কারণ মধু 6টা বই ক্রয় করেছিল। এবার আমাদের কি কোশ্চেনে বার করতে বলেছে, হচ্ছে রবি আর মধুর মধ্যে প্রথমে কয়টি করে বই ছিল, তাহলে প্রথমে 2 ছিল এখানে রবির কাছে, তাহলে 2 থাকা মানে এখানে 4 হয়ে যাওয়া, আর আমাদের এখানে 3 ছিল, 3 মানে তো 6 হয়ে যাবে, তাহলে অপশন বি 4 and 6 4টি এবং 6টি করে বই ছিল রবি ও মধুর কাছে, অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার। 50 কোশ্চেনটা দেখো কি বলছে, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে। খুবই সহজ কোশ্চেন, কি করব না 115 টাকার কে 100% দিয়ে ভাগ করব, এর সঙ্গে কত গুণ করব যেটা লাভ পেয়েছে, অর্থাৎ 20% মানে হচ্ছে 120 টাকা। এবার প্লেন কাটাকাটি করব, এখানে 0 0 কাটলাম, এখানে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 115 মানে হচ্ছে 23, তাহলে গুণ করলে কত পাচ্ছি 138 টাকা, তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 51 এ কি বলছে, কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9। কি বলছে, একক স্থানীয় অঙ্ক এবং দশক
স্থানীয় অঙ্কের যোগফল কত না 9। তাহলে এবার যদি আমি অপশনগুলো যোগ করি তাহলে এই ক্ষেত্রে এখানেও 9 হচ্ছে, এখানেও 9 হচ্ছে, এখানেও 9 হচ্ছে, এখানেও 9 হচ্ছে, অর্থাৎ সবকটাতেই কিন্তু 9 হচ্ছে। এখান থেকে আমি বাদ দিতে পারলাম না। এরপর কি বলছে দেখো, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। তাহলে সংখ্যাটি কত? তোমরা অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। কারণ 54 বলেছে, যদি এটাকে উল্টে বিয়োগ করো মানে 45 এখান থেকে যদি বিয়োগ করো সেক্ষেত্রে অ্যান্সার পাবে 9। তাহলে অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, বাকি একটার ক্ষেত্রেও কিন্তু হবে না। তাহলে 52 এর কোশ্চেনটা কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:13 হলে যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত হবে? খুবই কমন একটি কোশ্চেন, তোমরা আশা করি তোমরা সবাই অ্যান্সার করে আসতে পেরেছো। এখানে কি বলেছে 5:13 বলে দিয়েছে। এবার গসাগু সমান যদি আমি x ধরে নিই তাহলে 5x আর 13x। এবার x সমান কত? 11। যদি আমি গুণ করে দিই তাহলে 5 গুণ 11 সমান 55, 13 গুণ 11 সমান হচ্ছে 143। তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। 57 এর কোশ্চেনটা কি বলেছে, কোন মূলধনের বার্ষিক 6.1/4 অংশ হারে কত বছরে দ্বিগুণ হবে? কি বলে দিয়েছে? 6.1/4% সমান এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/16। এখান থেকে আমি কি বলতে পারি, এই 16টা এক বছরে সুদ হচ্ছে 1 টাকা। তাহলে 16 টাকার এক বছরে সুদ 1 টাকা হলে বছরে 1 টাকা সুদ হচ্ছে, তাহলে দ্বিগুণ করা মানে এই 16টা যদি প্রিন্সিপাল হয় তাহলে সুদটাকেও তোমার 16 হতে হবে। তাহলে আমি যদি 16 টাকা সুদ বলি সেটা কত বছরে হবে? তাহলে 16 টাকার এক বছরের সুদ হচ্ছে 1 টাকা। 16 টাকা সুদ কত বছরে হবে? না 16 বছরেই হবে। এখান থেকে তো বোঝা যাচ্ছে, কারণ 16 টাকা এক বছরের সুদ 1 টাকা, তাই তো? তাহলে 16 টাকা সুদ কত বছরে হবে? না 16 বছরে হবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দ্বিগুণ হতে আমাদের কিন্তু 16 বছর টাইম লাগবে। 58 এর কোশ্চেন কি বলেছে, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। এখান থেকে আমি কি লিখতে পারি, 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 গুণ 9, কিছু টাকা মানে x ধরে নিই, ক মাসের জন্য না 6 মাসের জন্য দিয়েছে, গুণ 6, তাহলে x গুণ 6। এইটা সমান আমরা কি লিখতে পারি না, তারপর কি বলছে, মোট লাভ 69 টাকা মানে 69 টাকা এবং বিমল 46 টাকা লাভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? তাহলে 69 থেকে যদি আমি 46 বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 23 টাকা, যেটা অন্য কেউ দিয়েছিল। তাহলে আমরা কি লিখতে পারি, 23/46। এইটাকে কাটাকাটি করলে হচ্ছে 1/2। এবার আমরা 2 কে 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণে 6 এবার 3 তিরিখে 9, তাহলে x = 1500। তাহলে অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। 60 কোশ্চেন দেখো কি বলছে, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? এক্ষেত্রে ডিস্টেন্স কত হচ্ছে? 120 যোগ 80 আমরা এখান থেকে লিখতে পারি। আর স্পিড কত হচ্ছে? 72 কিলোমিটার। এটা যদি আমি মিটার বাই সেকেন্ডে নিই সেক্ষেত্রে এর সঙ্গে আমরা 5/18 গুণ করব। আর একবার এটাকে আমি যদি কাটাকুটি করি এখান থেকে 4 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। তাহলে সময় কত লাগবে? এই 200/20 মিটার পার সেকেন্ড যদি কেটে দাও তাহলে 10 সেকেন্ড। তাহলে অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। কি বলেছে 63টা দেখো, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো। তাহলে বাগানটিতে কতগুলি সারি আছে? কি করবে তুমি দেখলে তোমার কাছে 127টি চারা গাছ ছিল, সবগুলো লাগানোর পরও তোমাদের কাছে 6টি চারা অতিরিক্ত মানে বাড়তির পড়ে রইলো। তাহলে তোমার কাছে এখন কতগুলো আছে? 121টি চারা গাছ আছে। এখানে বলে দিয়েছে যতগুলি চারা গাছ ততগুলি সারি আছে। দেখো এখানে বলি যতগুলি ততগুলি মানে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগাতে বলেছে। তাহলে এটাকে রুট করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 121 রুট মানে 11। তাহলে অপশন সি 11টি সারি আছে। 64টাও কি বলে, সঠিক উত্তরটি নির্বাচন করুন ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করে। এইখানে দেখো এই যে এটা কিন্তু গুণের সাইন দিয়েছে, তোমরা যদি এইটা সলভ করো প্রতিটা ক্ষেত্রে কিন্তু 24 অ্যান্সার আসবে। কিন্তু এটার ক্ষেত্রে অ্যান্সার আমরা কিভাবে বার করবো না, আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ, এটা তো আমরা জানি ছোটবেলায় শিখেছি। এবার আমরা যদি কোনো একটি সংখ্যা অর্থাৎ 3 দিয়ে যদি 11কে ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 3 তিরিখে 9, ভাগশেষ কত থাকছে? 2। অর্থাৎ কি দেখা যাচ্ছে না ভাগশেষটা সব সময় ভাজকের থেকে ছোট হবে, অর্থাৎ ভাজক বড় ভাগশেষ ছোট। তাহলে এবার আমি যদি অপশনে চলে আসি, এই অপশনগুলির মধ্যে একমাত্র অপশন সি
যেখানে ভাগ শেষের থেকে ভাজকটা কিন্তু বড় আছে। বাকি অপশন গুলোতে দেখো অপশন বি তে ভাগ শেষ কিন্তু বেশি আছে ভাজকের থেকে, সেক্ষেত্রে আমি আবার ভাগ করতে পারবো। অপশন এ তে দেখো ভাগশেষ আর ভাজক একই আছে, আমরা আরেকবার ভাগ করতে পারবো। কিন্তু অপশন সি তেই দেখো একমাত্র যেখানে ভাজকটা বড় আছে ভাগশেষের থেকে। অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। 69 এটা দেখো তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত? এক্ষেত্রে আমি যদি ধরে নিই প্রথম সংখ্যা যদি এক্স হয়, পরের সংখ্যা যদি 7 হয়, তারপর এটা যদি ওয়াই হয়, এখানে 7টা কেন নিলাম না, অপশন টেস্ট করছি বলে অপশন এ যেহেতু 7 আছে সেই 7টা ধরে আমি প্রথমে এটা করে অ্যান্সার করার চেষ্টা করছি। তো এরপর আমি কি করব, শর্ত অনুযায়ী x/7 সমান 7/y হবে। এবার যদি গুণ করি তাহলে x y সমান কত হবে 49। এবার দুটো সংখ্যার গুণফল পাচ্ছি 49। এবার আমাদের বলে দিয়েছে তিনটি সংখ্যার গুণফল 343 343 হতে হবে। তাহলে দুটো সংখ্যা হচ্ছে একটা x আর একটা y আর একটা 7। এবার তুমি যদি গুণ করো সব কটা তাহলে x y এর গুণফল কত পেলাম 49, তার সঙ্গে যদি 7 গুণ করি তাহলে উত্তর কত পাচ্ছি 343। তাহলে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। বাকিগুলো তোমরা করে দেখতে পারো, কোনোগুলোই কিন্তু এইরকম আসবে না। কি বলে যাবো 78 একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। তাহলে ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত তোমাকে বার করতে বলেছে। তাহলে এমআরপি কত বলেছে 550 টাকা, তাহলে প্রকৃত মূল্য মানে হচ্ছে তোমাকে ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে ক্রয় মূল্য কি করে বার করবো, যদি ব্যাক ক্যালকুলেশন করে এখান থেকে আমরা বার করি তাহলে 550 টাকা আমার এমআরপি। এরপর আমাদের 20% ছাড় দিয়েছে অর্থাৎ 80/100 আমরা লিখতে পারি। কত টাকা লাভ করেছে না 15% লাভ করেছে। এর সঙ্গে কি করব, কত গুণ করবো 100/115। এবার যদি এখান থেকে কাটাকুটি করি তাহলে এখানে 100 কেটে গেল। এবার তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার আসে 382.60। এবার যেহেতু 380-র কাছাকাছি যদি হতো তাহলে আমরা অপশন সি নিতাম, যেহেতু 382.60 আসছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের কোনোটি নয়। 85 এর অঙ্কটা কি বলে দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি প্রথমে এই তিনটে সংখ্যার এলসিএম বার করি অর্থাৎ 12, 16, 18 যদি আমি এলসিএম বার করি কত বেরোচ্ছে 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 14 দুগুণে 28। এবার আবার 2 দিয়ে যদি যাই 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, সবকটা গুণ করলে পাচ্ছি 336। তাহলে এখানে বলেছে 1 যদি বিয়োগ করা হয় তাহলে আমি এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমি পাচ্ছি 337। তাহলে 337 থেকে যদি আমি 1 বিয়োগ করি যে সংখ্যাটা আসে তাহলে আমরা তাকে 12, 16, 28 দ্বারা ভাগ করা যাবে। তাহলে তোমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে এলসিএম 336 হলেও কত বিয়োগ করব না, যদি ক্ষুদ্রতম সংখ্যা 1 বিয়োগ করি মানে হচ্ছে 1 বিয়োগ করতে গেলে আমাকে আগে এইটার সঙ্গে 1 যোগ করতে হবে, যে সংখ্যাটা আমার বেরোবে সেই সংখ্যাটাকেই আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। 89-টাও কি বলছে, মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 4 মাসের পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময় 300 টাকা তুলে নিল। প্রথমে তাহলে আমরা কি করছি না, মিতা এবং অরুণ যথাক্রমে কত কত করেছিল, কত কত টাকা নিয়ে 700 এবং 900, এই শূন্যটুকু যদি বাদ দিই তাহলে 7 টাকা ক মাস কেটেছিল 4 মাস, তাহলে 7 গুণ 4 আর এদিকে 9 গুণ 4। এরপর 500 টাকা যদি যোগ করা হয় তাহলে সেটা আরো 4 মাস খাটছে মানে হচ্ছে 12 গুণ 8 আর অরুণ 300 টাকা তুলে নিয়েছে, তাহলে এইটা হয়ে যাবে 6 গুণ 8। এবার আমি যদি এখান থেকে এটা অনুপাত বার করি, এবার এখান থেকে আমি যদি 4 কমন নিই তাহলে হয়ে যাবে এখান থেকে 31:2। এখান থেকে যদি আমি 2 থেকে 4 কমন নিই তাহলে আমি পেয়ে যাব 21। তাহলে 31:21 আমরা এখান থেকে পেলাম। এবার আমি যদি এটা যোগ করি তাহলে আমি কত পাচ্ছি 52। এবার আমি যদি 1720/52 করি সেক্ষেত্রে এটা দশমিকে আসবে, আর দশমিকে অ্যান্সার তো দেবেন, তাহলে অপশন ডি তোমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার। 91 এর অঙ্কটা দেখো 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি ট্রেন স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টায় এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করলো। অর্থাৎ বিপরীতমুখী একটা ট্রেন যাত্রা আরম্ভ করেছে। এর বলছে অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়।
তাহলে ট্রেনটি কত দূর গেল? অধিক গতি সম্পন্ন বলতে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় সে কতটা যাবে? 60 মিটারই যাবে। তাহলে 40 মিনিটে যাওয়ার কত কিলোমিটার যাবে? 40 কিলোমিটার যাবে। তাহলে 40 মিনিটে সে কত কিলোমিটার যাচ্ছে? 40 কিলোমিটার যাচ্ছে। তাহলে 60 কিলোমিটার তো চলে গেল, তাহলে বাকি পথ কত থাকলো? তোমাদের গোটা টোটাল গতিপথ কত? 120। তাহলে 80 কিলোমিটার পথ কিন্তু তোমাদের এখনো বাকি থাকলো। তাহলে 80 কিলোমিটার পথ 30 কিমি বেগে গেলে তোমাদের কত সময় লাগবে? তাহলে দেখো 80 কিলোমিটার পথ 30 কিলোমিটার বেগে গেলে তাহলে তোমাদের কত সময় লাগবে? টোটালটার ক্ষেত্রে বার করছি 160 মিনিট। এবার দেখো আর একটা এখানে কোশ্চেন ক্রিয়েট হবে, যেহেতু এই ট্রেনটা 40 কিলোমিটার গেল, তাহলে অপর দিক থেকে যে ট্রেনটা আসছে সেও 40 মিনিটের কিছুটা পথ অতিক্রম করবে। তাহলে এই যে রিমেনিং পথ যেটা আছে, বাকি যে পথটা আছে, এইটা থেকে কত হয়ে যাবে? 120 মিনিট হয়ে যাবে। আর যদি পুরো পথটা বলে সেক্ষেত্রে 160 মিনিট। তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে? অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। তাহলে কি বলছে না, এই যে ট্রেনটা 40 মিনিট যাওয়ার পর এখানে দাঁড়িয়ে গেছে, তাহলে এই ট্রেনটা কত মিনিট আসার পর এই ট্রেনটির সাথে মিলিত হবে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি। কারণ শেষ লাইনটাতে কি বলছে? অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। তাহলে কতক্ষণ পর মিলিত হবে? না 40 মিনিট যাওয়ার পর তো এই ট্রেনটা দাঁড়িয়ে গেল, তাহলে এও এদিক থেকে আসছিল, তাহলে 40 মিনিট এও এলো, তাহলে দুটো সময় ক্যালকুলেট হয়ে গেল। তাহলে 40 মিনিট যাওয়ার কতক্ষণ পর এই ট্রেনটির সাথে মিলিত হবে? না 120 মিনিট পর, যেটা অপশন আমাদের দেওয়া হয়নি। তাহলে অপশনটি তোমাদের রাইট অ্যান্সার। 93 এর যে অঙ্কটা সেটা হচ্ছে কি বলছে? 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11। তাহলে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত কত? তাহলে টোটাল কত অনুপাত? 9:11 সমান 20 অনুপাত। আর 1 অনুপাত মানে হচ্ছে 5 টাকা, 9 অনুপাত মানে হচ্ছে 45 টাকা, 11 অনুপাত মানে হচ্ছে 55 টাকা। তাহলে তোমাদের অ্যান্সার কত? 45 টাকা 55 টাকা। এই অঙ্কটা কি বলছে? এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? তাহলে প্রথমে আমরা যদি 3, 6, 9 এর লসাগু করে নিই, তাহলে সেক্ষেত্রে লসাগু পাচ্ছি 18। তাহলে এ করে 9 দিনে মানে হচ্ছে 2 ইউনিট, বি করে 6 ইউনিট মানে হচ্ছে 3 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে করে 3 দিনে, অর্থাৎ 3 6 18 ইউনিট। এরপর 2 প্লাস 3 প্লাস সি সমান 6, এখান থেকে সি এর মান বার করব। তাহলে সি সমান হচ্ছে 1 ইউনিট। এবার সি যদি 1 ইউনিট করে তাহলে 18 ইউনিট কাজ করতে 18 দিন সময় লাগে। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। এবার 96 এর কি বলছে না, 171 কি সংখ্যা? এবার 171 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 2 বেরোলো, 1 নামলো, 3 7 21, তাহলে এটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। 98 এর তোমাদের সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1 থেকে 7 এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? তাহলে আমরা কি করে বার করবো? এবার এই 7/11টাকে আমি কিন্তু কত ভাবছি? 2 ভাবছি, 2 ধরে নিলাম। তাহলে তোমরা কোশ্চেনটা কেমন বলবে? 1 থেকে 7 এর মধ্যে 2 সংখ্যা কতগুলি? তাহলে কি করে বার করব? 7 কে 2 দিয়ে ভাগ করে দেবো, 3 2 6, 1 নাম হলো, 5 বসালাম, দশমিক বসালাম, 0, 5 2 10, অর্থাৎ 3.5 আছে। ঠিক একই জিনিস 1 থেকে 7 এর মধ্যে আছে মানে কি? 7 কে ভাগ করবো কত দিয়ে? 7/11 দিয়ে। তাহলে কত হবে এখান থেকে? 7 গুণ 11/7, 7 7 কেটে গেল, 11 থাকবে। তাহলে 1 থেকে 7 এর মধ্যে 11টা 7 এর 11 আছে। এবার যদি বলো 11টা 7 এর 11, অর্থাৎ 11টা 7 এর 11, 11 কেটে গেল, 7টা পড়ে থাকলো। তাহলে 7 এর মধ্যেই পেলাম আমরা। 1 থেকে বলে দিয়েছিল বলে 7 এর মধ্যে আমরা চেক করলাম। তাহলে এবার আমরা কি করব না, তোমাদের কতর মধ্যে বার করতে বলেছে? 1 থেকে 7 এর মধ্যে বার করেছে বলেছে। তাহলে এখানে তোমাদের প্রথমে যেটা আছে সেটা তোমরা বাদ দিলে, আর শেষে যেটা আছে সেটা বাদ দিলে। প্রথমেটা কি করে বার করবে না, 7/11 বলে দিয়েছে, এটাকে যদি ভাগ করো এটা পাচ্ছ 0.63, যেটা 1 এর আগে আছে সেটাকে তোমরা বাদ দিয়ে দিলে, আর শেষে 11তম যেটা আছে সেটাকেও বাদ দিলে, মাঝখানে পড়ে থাকলো 10টা। এই 10 এর প্রথমে মানে 0.63 যেটা বলেছে সেটাকে তো 1 এর আগে, মানে সেটাকে ধরলামই না। তাহলে 1 থেকে 7 এর মধ্যে তাহলে 1টাকে বাদ দিলে আর শেষ সংখ্যাটাকে বাদ দিলে, তাহলে 10। তাহলে যেহেতু 1 থেকে 7 এর মধ্যে বলে তাহলে 9 পেলে। তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। তো তোমাদের ডিটেলস কোশ্চেনটা আমি এখানে সলভ করে দিলাম। তোমাদের যতগুলো সঠিক হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবো, বা যে কোশ্চেনগুলো কনফিউজড হয়েছে সেইগুলো তোমরা বলবে। এরপর যখন পিএসসির তরফ থেকে অ্যান্সার কি দেওয়া হবে তখন কনফিউজ যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলোর অ্যান্সার আমরা পেয়ে যাব। আর তোমরা কমেন্ট করবে তোমাদের এই 200 নম্বরের মধ্যে কত নাম্বার উঠছে, অর্থাৎ তোমাদের নাম্বার কত আসছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই অনলাইন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।